নির্বাচিত সরকার ছাড়া অন্য কিছুর পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি বিএনপির। জরুরি সংস্কার শেষে 6 মাসের মধ্যে রোডম্যাপ দাবি জামায়াতের। 6 মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন নয়, চাঁদপুরের পথসভায় উপদেষ্টা মাহফুজ। গুজব ছড়িয়ে বিভাজন তৈরি করছে আওয়ামী লীগ, মন্তব্য সার্জিসের। আওয়ামী লীগ পেশিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে। হাসপাতাল ছেড়ে তারেকের বাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানালেন চিকিৎসক। এবং চট্টগ্রামে দিন দুপুরে ব্যবসায়ীকে হত্যার পরেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব হত্যায় আটক 3। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অন্য পরিকল্পনা থাকলে তার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে একই সুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হলে 1-11 মতো পরিস্থিতি তৈরি হতে পারে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। বিস্তারিত জানাবেন জাওয়াদ মাহমুদ। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বিএনপির পক্ষ থেকে দাবি আসে দ্রুত সংস্কার শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের। নির্বাচন পূর্ব সংস্কার, দ্রুত সময়ে নির্বাচনের দাবি, শিক্ষার্থীদের নতুন দল গঠনের প্রক্রিয়া, নির্বাচনকালীন সরকারসহ নানা ইস্যুতে মতপার্থক্যের পাশাপাশি আলোচনা আছে -2 ফর্মুলা ও 1-11 সরকার নিয়েও। এমন অবস্থায় শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মন্তব্য, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অন্য পরিকল্পনা থাকলে পরিণতি ভালো হবে না। বাংলাদেশের জাতীয় সত্তা, যে বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা দেশ যখন তার জাতীয় সত্তা নিয়ে একটা ক্রাইসিসে ছিল, বাংলাদেশের জাতীয়তাবাদের মাধ্যমে উনি আবার জাতীয় সত্তা দিয়েছে। যারা সংস্কারের কথা বলছে, আমি তাদেরকে বলবো একটু বিএনপির জন্মটা কি কারণে হয়েছে এবং সেখান থেকে যে সংস্কার আজ পর্যন্ত হয়েছে, বাংলাদেশের যত সংস্কার হয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, 90% সংস্কার করেছেন বিএনপি। প্রেস ক্লাবের পৃথক আরেকটি আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দ্রুত নির্বাচন না হলে দেশে সমস্যা বাড়বে এবং গণতন্ত্র নস্যাৎ হবে। আমি মনে করি নির্বাচন না হলে পরে আমাদের নানা রকম সমস্যা দেখা দেবে এবং গণতন্ত্র ফিরে আসবে না। গণতন্ত্রের মেইন হলো মৌলিক অধিকার, যেটা মানুষের ভোটের অধিকার। এটাই হলো আমাদের আসল অধিকার। এছাড়াও দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবিতে প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে 1-11 মতো ষড়যন্ত্র হতে পারে। আর নির্বাচনে বিএনপি কখনো ভয় পায় না, যে কারণে 3 মাস, 6 মাস, 9 মাস আমাদের কিছুই যায় আসে না। কিন্তু যায় আসে যখন দেশটা নিয়ে ষড়যন্ত্র চলে, যখন পরাজিত ফ্যাসিবাদ আবার ক্ষমতা আসতে চায়, যখন পরাজিত ফ্যাসিবাদের সাথে আপোষ করে অনেকে ক্ষমতা ভোগ করতে চান। কোনো শক্তি কিংবা পক্ষ যেন দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতৃবৃন্দের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।
এদিকে 6 মাসের মধ্যে জরুরি সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জামায়াত ইসলামীর। ভোলায় কর্মী সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই কথা বলেন। এদিকে 24 বছর পর দিনাজপুরে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে দলের আমির বলেন, আওয়ামী আমলে বিচার বিভাগ ধ্বংস করে রাজনীতি চুরি করা হয়েছিল। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাবেন সাবিত সরোয়ার। 20 বছর পর উত্তরের জেলা দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জমে ওঠে সম্মেলন কেন্দ্র। ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত জেলা সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সাম্প্রদায়িক নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায়। সকাল 10টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আমলের নানা অনিয়ম ও দুঃশাসনের চিত্র। এ সময় আওয়ামী লীগ বিচার বিভাগ ধ্বংস ও রাজনৈতিক ব্যবস্থা চুরি করে জনগণকে গোলাম বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কোন রাগ অনুরাগের বশবর্তী হয়ে আপনি কোনো রায় দেবেন না, অথচ আপনি একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়েছিলেন। আপনি ছিলেন পক্ষপাত দুষ্ট, অতএব আপনি করেছেন আপনার শপথ ভঙ্গ। এই শপথ ভঙ্গের কারণেই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে। বাংলাদেশের মানুষকে তারা চেয়েছিল তাদের গোলাম বানাতে। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। জামায়াত ক্ষমতায় গেলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পাশাপাশি দেশের নারীরাও নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকবেন বলে জানান জামায়াতের আমির। তারা বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে যে তোমাদেরকে ঘরের ভিতরে আটকায় ফেলবে, এর হতে পারবে না। আমাদের মা বোনেরা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করে না, সামাজিক কাজকর্ম করে না, সবই করবে ইনশাআল্লাহ। সেদিন বাড়তি 2টা জিনিস নিয়ে আরো করবে তারা, আনন্দের সাথে করবেন। একটি হচ্ছে মর্যাদা, আরেকটি হচ্ছে নিরাপত্তা। একই দিন ভোলায়ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 6 মাসের মধ্যে জরুরি সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। আগামী 6 মাসের মধ্যে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিবেচনা করে পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারদের সাথে আপনি যদি এক্সচেঞ্জ অফ ভিউজ মত বিনিময় করেন, তাহলে 6 মাসের মধ্যে আপনি সংস্কারের কাজগুলো শেষ করতে পারবেন। তারপর 6 মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। কর্মী সম্মেলনকে কেন্দ্র করে ভোলা সরকারি স্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘ 18 বছর পর বাধাহীনভাবে রাজনৈতিক চর্চার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক নেতাকর্মীদের দেয়া হয় নানা নির্দেশনা। ওই দিন আপনি গণভবনে থাকলে বুঝতে পারতেন কোটি মানুষের এই জনতার ঢল যদি আপনাকে হাতে পেত, আপনার কি পরিণতি হতো ইতিহাসটা দেখতে পেত। সাবিত সারোয়ার, এখন। আওয়ামী লীগ ফিরে আসলে আবারও ফ্যাসিবাদ কায়েম করবে, তাই তাদের নির্বাচনে আসতে দেয়া যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশের জনগণ দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে নিপীড়িত হয়েছে। হাসিনা যেসব প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে খুন, গুম, নিপীড়ন ও লুটতরাজ চালিয়েছে, তা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন হয়, তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকেই যাবে এবং জনগণ বৈষম্য মুক্ত হতে পারবে না। দুপুরে হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জ যাচ্ছেন মাহফুজ আলম। বিকেলে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরে উপজেলা প্রশাসন এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন তিনি। খুনিদের বিচার এবং ফ্যাসিস্ট হাসিনা যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং একটি গণতান্ত্রিক পট পরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমাদের সরকার অঙ্গীকার। সকল অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পট পরিবর্তনের জন্য নির্বাচন ব্যবস্থা করা হবে।
আওয়ামী লীগ গুজব ছড়িয়ে দেশে বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিটে তিনি এই কথা বলেন। সকালে বেলুন উড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিটের অনুষ্ঠানের সূচনা করেন সার্জিস আলম। অনুষ্ঠানে অংশ নেন পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, যারা দেশের টাকা পাচার করে বিদেশে বসে গুজব ছড়াচ্ছে তাদের অপপ্রচারে কান দেবার সময় নেই দেশের মানুষের। তারা এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুনকালি মাখা। এই মুখ তো আর তারা দেখাতে পারছে না, এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবোধ সম্পন্ন। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে দীর্ঘ 17 দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত 9:30টায় খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। এর আগে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়েছিল। ডাক্তাররাও পরামর্শ দিয়েছে বাসায় গেলে আরো মেন্টালি মোর রিল্যাক্স থাকবেন। উনি খুব হাসি খুশি এবং উনি যাওয়ার সময় আপনাদের সবাইকে দোয়া করতে বলেছেন এবং যাতে দেশের মানুষ সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করে এবং আমাদের বিশ্বাস উনি অচিরেই বাংলাদেশে ফিরবেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। এখনও খুনের মোটিভ বের করা যায়নি। এদিকে একের পর এক হত্যাকাণ্ডে শঙ্কিত নগরবাসী। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেবার দাবি তাদের। আর জানাবেন তরিকুল ইসলাম, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যার হিসাবই মেলাতে পারছেন না মা লিপিকা সরকার। সন্তান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, এমন খবরে কান্না থামছে না তার। মায়ের আর্তনাদে ভারী হয়ে উঠেছে নগরীর বন্দরগাতী ইসলাম কমিশনার মোড় এলাকা। আমারে আইছে একটা ডাকও দিল না। ও মা, আমি আইছি, আমার বাবা জানে করে আমারে মা কয়ে ডাকতে, আমি কি করে দাদা সহ্য করে ডাকবো। ছেলেকে হারিয়ে নির্বাক পিতা নীতিশ কুমার সরকার। কোনো শত্রু না থাকা সত্ত্বেও সন্তানের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। ভাইকে হারিয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে অর্ণবের ছোট ভাই অনিক। এটা তো আমার ছেলের কোনো শত্রু থাকতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। আমার এটা ইসে আসে নাই। শুক্রবার রাত 9:15টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে চা পান করছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের MBA শিক্ষার্থী অর্ণব কুমার সরকার। এ সময় 10-15টি মোটরসাইকেলে সশস্ত্র লোকজন এসে প্রথমে তাকে গুলি করে। এরপর রাস্তায় পড়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচারের দাবি এলাকাবাসীর। একটা লোকও বলতে পারবে না যে এই ছেলেটা বা এর আর একটা ভাই আছে, তারা কখনো কারোর সাথে কখনো বেয়াদবি করেছে। এলাকায় এমন কোনো লোক বলতে পারবে না। ওর সাথে কথা বলা বা লেবার বলেন, মিস্ত্রি বলেন বা ক্লায়েন্ট বলেন, সবার সাথে খুবই সুসম্পর্ক। ওর সাথে শত্রু বলতে গিয়ে এটা আমার চিন্তার বাইরে এগুলো। আসলে সে বড়দের এমনভাবে সম্মান করত কল্পনার বাইরে। বর্তমান জমানায় এরকম একটা ছেলে পাওয়া খুব টাফ ব্যাপার। খুবই ভদ্র ছেলে, এরকম ছেলে যদি এইভাবে মারা যায়, তাহলে যদি এর কোনো সুষ্ঠু বিচার না হয়, আমাদের তো কোনো নিরাপত্তা নাই। সম্প্রতি খুলনায় দুর্বৃত্তদের হামলায় 10 জনেরও বেশি নিহত ও অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে উদ্বিগ্ন নগরবাসী। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। এইসব বিষয়ে কথা বলার জন্য থানায় পাওয়া যায়নি কোনো কর্মকর্তাকে। প্রতিনিয়ত এরকম হত্যাকাণ্ডের সাথে হচ্ছে, এগুলো প্রশাসন মানে কঠোরভাবে যদি দৃষ্টি না দেয়, তাহলে আসলে মানুষ আতঙ্কে দিন যাপন করবে।
সর্বশেষ শুক্রবার রাতে দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়া অর্ণব কুমার সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের MBA শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি বাবার ঠিকাদারি ব্যবসায় সহযোগিতা করতেন তিনি। তরিকুল ইসলাম, এখন খুলনা। চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যার একদিন পরেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীরা জড়িত বলে দাবি করেছে পরিবার। শঙ্কিত স্থানীয়রা। শোয়েব রহমান জানাবেন বিস্তারিত। রাউজানের নোয়াপাড়ার নিরামিষ পাড়ার এই বাড়িটি নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের। বাড়ির সামনেই স্বজন প্রতিবেশীর ভিড়। ক্ষণে ক্ষণে আহাজারিতে ভারী হয়ে উঠছে পরিবেশ। শুক্রবার যেখানে তাকে হত্যা করা হয় সেখানে এখনও রক্তের দাগ স্পষ্ট। দিনের আলোয় প্রকাশ্যে এমন ঘটনায় শঙ্কিত স্থানীয়রা। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে দুপুরে মানববন্ধন করেন তারা। এর সাথে বেদনাদায়ক, বেদনা ভিতরে কোনো ঘটনা আর থাকতে পারে না। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, ঘৃণিত একটা কাজ। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারাই করেছে তারা স্পষ্ট, প্রশাসনও জানে, আমি নিজেও জানি, নোয়াপাড়ার জনগণও জানে। সবাই এখন আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। আনা তো বুড়ো মানুষ ডর তো হনমিকে যাইতে পারিনি। চারিমকে গোলাগুলিয়ার দরগত নিতো ওই যে তারিখ মহরিবুল মাছ ধরে আর সারণ মাছ আর নভরি। এলাকার অবস্থা আপনারা বুঝতেছেন না কিরকম চলতেছে। এভাবে হলে তো মানুষ, সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না। কোনো রকমের জীবন যাপন করতেছে আর কি, বলার সুযোগ হচ্ছে না, বলতে গেলে সমস্যা হচ্ছে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে 10 থেকে 12 জন মুখোশধারীকে অস্ত্রশস্ত্র হাতে হেঁটে যেতে দেখা যায়, যাদের মধ্যে কয়েকজনকে শনাক্তের কথা জানান স্বজনরা। প্রত্যক্ষদর্শীরা ওরা যে ওদের মাধ্যমে তখন জানতে পেরেছি এগুলো বিএনপি সমর্থিত কিছু সশস্ত্র সন্ত্রাসী। ওরা কয়েকজনকে চিনেছে বলে এটা আমাদেরকেও জানিয়েছে। একজনের নাম খোকন, একজন নয়ুম, একজন মানিক, আরেকজন ফরিদ। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। হয়নি মামলাও। তবে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। মারা গেছেন তার পক্ষ থেকে বা তার আত্মীয়স্বজনের পক্ষ থেকে এজাহার নিয়ে আসার জন্য আমরা বারবার তাদেরকে বলছি। এজাহার নিয়ে আসলে থানায় মামলা রেকর্ড করে দেব। প্রাথমিকভাবে কিছু নাম এবং সিসিটিভি ফুটেজ থেকে আমরা কিছুটা শনাক্ত করতে পেরেছি এবং তাদের ব্যাপার তথ্য সংগ্রহ করার কাজ অব্যাহত রয়েছে। আর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, অভিযান অব্যাহত আছে, আমরা সবাই মাঠে আছি। নিহত জাহাঙ্গীর আলম নগরীর আসাদগঞ্জের শুটকি ব্যবসায়ী ছিলেন। হত্যার শিকার হওয়ার সময় তার সাথে থাকা আরও 2 জন আহত হন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। হাতে খেলনা পিস্তলের সাথে গোয়েন্দা বাহিনীর পরিচয়পত্র নিয়ে চট্টগ্রামে খুলশির অভিজাত এলাকায় ডাকাতি করতে যায় একটি দল। তবে শেষ রক্ষা হয়নি। প্রায় 2 ঘন্টা ভবনটি ঘিরে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের ধরতে সক্ষম হয়। সাথে জব্দ করা হয় একটি মাইক্রোবাসও। তবে এমন ঘটনায় আতঙ্ক এলাকাবাসী। হোসেন জিয়াদের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের অভিজাত এলাকা হিসেবে পরিচিত খুলশি। মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা ও বিদেশিদের প্রায় সবাই থাকেন এখানে। দক্ষিণ খুলশির বিশাল এই ভবনকেই বেছে নেয় ডাকাতরা, যেখান থেকে মাস 2 আগেই গ্রেপ্তার করা হয়েছিল নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিমকে। শুক্রবার মধ্যরাতে 2টি মাইক্রোবাস নিয়ে ভবনের সামনে পৌঁছায় ডাকাত দল। এরপর ভুয়া গোয়েন্দা বাহিনীর পরিচয়ে ভবনের 8ম তলায় যমুনা ওয়েলের সাবেক এক কর্মকর্তার বাসায় ঢোকে প্রায় 15 জনের ডাকাত দল। তাদের সাথে ছিল কিছু খেলনা অস্ত্র। এ সময় তারা নিচে সিকিউরিটি গার্ডদের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। পুরো ভবনের সিসিটিভি সংযোগও বিচ্ছিন্ন করে দেয়। তাদের আচরণে সন্দেহ হলে খুলশি থানায় ফোন করেন ভবনের বাসিন্দারা। পরে 2 ঘন্টার চেষ্টায় 11 ডাকাত ও এক চালককে গ্রেপ্তার করে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমি আমার বাসা রক্ষা পাইছি। আমি একটা মামলা করব। আইন শৃঙ্খলা বাহিনী এটা দ্রুত তদন্তের মাধ্যমে এটা উদ্ঘাটন করবে। গোয়েন্দা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে অভিজাত এলাকায় এমন ডাকাতির চেষ্টায় আতঙ্কে আছেন বাসিন্দারা। সব সময় তো আর গার্জিয়ানরা থাকে না, আমরা মহিলারা থাকি। এখন একটা শুনলে তো সব সময় আমরা আমাদের মারি টেনশনে পড়ে যাই। আমরা একটা গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে ঢুকছে, এটা তো আসলে নিরাপত্তার বিষয়। পুলিশ জানায় ডাকাত দলের সদস্যরা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ব্যবসা ও ছোট চাকুরি করেন। তবে তাদের আগে কোনো অপরাধে জড়িত হওয়ার প্রমাণ নেই।
বাসায় বিপুল অর্থ লুকিয়ে রাখা আছে এমন ধারণায় গত কয়েক মাস ধরে সংগঠিত হয়ে পরিকল্পনা করেন তারা। বিভিন্নভাবে তারা সংগঠিত হয়েছে। মূল সংগঠক হলেন এখানে ওয়াজেদ রাকিব, যার সাথে 4-5 জনের সম্পর্ক রয়েছে। তাদেরকে নিয়ে তিনি এটাকে অনুষ্ঠান করেছেন, এই ডাকাতি প্রক্রিয়াটা অনুষ্ঠান করেছেন। স্বনামধন্য পেট্রোলিয়াম কোম্পানিতে বড় পদে ছিলেন, তার বাসা অনেক টাকা পয়সা রয়েছে। এই ধরনের তথ্যের আলোকেই তারা মূলত এই প্রচেষ্টা নিয়েছে। সাম্প্রতিক সময়ে সারা দেশে এ ধরনের ভুয়া পরিচয়ে বাসায় ডাকাতি ও তল্লাশির ঘটনা বেড়েছে। তাই সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে বিষয়টি জেনে নেওয়ার পরামর্শ পুলিশের। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাত 3:30টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে। পরে বুকের একপাশে গুলিবিদ্ধ হাবিলকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিজিবি জানায় রাত 3:30টার দিকে 6 থেকে 7 জন ভারতে প্রবেশ করে। এর কিছুক্ষণের মধ্যেই তাকে গুলির শব্দ পান তারা। এদিকে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আছে সহকর্মী তৌহিদুল ইসলাম তারেক। বিক্ষোভ মিছিল থেকে এবং সমাবেশ থেকে আসলে শিক্ষার্থীরা কি বলছেন, তাদের দাবি কি? আমরা যে বিষয়টা এই সমাবেশ থেকে জানতে পারছি যে গেল কয়েক ঘন্টা আগে আমরা একটা খবর শুনতে পাই যে ভারতের কর্ণাটক রাজ্যে একজন বাংলাদেশি মহিলা নাজমা 28 বছর বয়সের নারী, তিনি আসলে ধর্ষণের পর হত্যা শিকার হয়েছেন। এই ধরনের সংবাদ প্রকাশের পর আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করে। সমাবেশের শুরু থেকে বক্তারা আসলে দাবি করে আসছেন যে তার মৃত্যুর এত ঘন্টা পেরিয়ে গেলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত কোনো জবাব চাওয়া হয়নি কেন। তারা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং একই সাথে তারা দ্রুততার সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর জবাব চাইতে এবং যিনি হাই কমিশনার আছেন তাকে তলব করে এর জবাব চাওয়ার জন্য দাবি তুলেছেন। একই সাথে ভারতের উদ্দেশ্য করে তারা বলছেন যে কেন তারা আসলে এই ঘটনার পর এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নিলেন না কিংবা কোনো বিবৃতি প্রকাশ করেননি। তারা খুব দ্রুততার সাথে এর বিচার দাবি করছেন এবং একই সাথে তারা চাইছেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যেই সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আরো যাতে আগে থেকে আরো গভীর হয়, সেই জন্য সম চুক্তি এবং সম অধিকারের ভিত্তিতে সম্পর্ক তৈরি হোক। তাছাড়া সীমান্তে যে হত্যার শিকার হচ্ছেন, ফেলানি সহ যে ব্যক্তিরা হত্যার শিকার হয়েছেন সেই বিষয়গুলো তারা উল্লেখ করে দ্রুততার সঙ্গে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য তারা বলছেন। একই সাথে তারা বলছেন যে দিল্লির যে আগ্রাসন রয়েছে বাংলাদেশের উপর, এই আগ্রাসন তারা এবং বাংলাদেশের জনগণ মেনে নেবেন না এবং একই সাথে তারা আরো দাবি তুলছেন যে নাজমার যে হত্যা এবং ধর্ষণ হয়েছে এই ধর্ষণের দ্রুততম সময়ে তারা বিচার দাবি করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ চলছে, সেই খবর জানছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা ঢাকা সহ 8 বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে। এতে একটি আসনের বিপরীতে লড়ছে 43 শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার আনা হয়েছে। মুক্তিযোদ্ধার নাতি নাতনি আর নয়, কোটার সুবিধা পাবে শুধু সন্তান। ফরহাদ বিন নূর জানাবেন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? উন্নত মমশির নাকি অকুতভয়? বিদ্রোহী না দুরন্ত? এ প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায়।
বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর উপর 100 নম্বরের পরীক্ষা চলে শনিবার বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত। 2024-25 শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে 1934 আসনের বিপরীতে 1,25,418 জন শিক্ষার্থী আবেদন করে। এতে প্রতি আসনের বিপরীতে এবার লড়েছে 43 শিক্ষার্থী। ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার আনা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিকে বাদ দিয়ে শুধু সন্তান পাবে কোটার সুবিধা। আমাদের কিছু কোটা, মুক্তিযুদ্ধের কোটা, আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটুকু ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেয়ে এটা একটা প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের। এই প্রক্রিয়াটি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি খাত যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে। এই বিষয়ে দায়বদ্ধ এবং আমরা পরিশ্রম করে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো বড় মাপের বিপদ হয়নি, কোনো অভিযোগ আসেনি। 1.5 ঘন্টার পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানালেন পরীক্ষার অভিজ্ঞতার কথা। প্রত্যাশা ভর্তির সুযোগ। প্রস্তুতি ছিল আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো ছিল, তবে প্রস্তুতি অনুযায়ী আর কি পরীক্ষাটা ওইরকম হয় নাই। পরীক্ষার কোশ্চেন আজকে মাশাআল্লাহ সহজে আসছে, অত কঠিন আসেনি, কমদের মধ্যে পড়ছে। প্রস্তুতি ভাইয়া অবশ্যই নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করছি। পরীক্ষার হলেও যতটুকু সম্ভব নার্ভাস না হয়ে চেষ্টা করছি যাতে ভালো দিতে পারি। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সুষ্ঠুভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। প্রায় শেষ দিকে এসে আশাব্যঞ্জক ক্রেতা পেয়ে খুশি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিক্রেতারা। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, যুক্ত হয়েছেন সহকর্মী সানি মৃধা। সানি, প্রতিবার বাণিজ্য মেলার শেষে আসলে দেখা যায় যে অফারের ছড়াছড়ি এবং যারা বিক্রেতা রয়েছেন তারা আসলে বিভিন্ন ছাড় দিয়ে থাকেন। এই মুহূর্তে কি দেখছেন, একেবারে শেষ পর্যায়ে ছাড় কেমন এবং বিক্রেতারা এই ছাড় পেয়ে কী বলছেন? আবির, আপনাকে একটু বলে রাখি যে গতকাল অর্থাৎ শুক্রবার সরকারি ছুটির দিনে কিন্তু প্রায় 2 লাখ দর্শনার্থী এসেছিলেন বলে আমরা কন্ট্রোল রুম থেকে জানতে পেরেছি। তবে সেই তুলনায় আজকেও শনিবার সরকারি ছুটির দিন, সেই তুলনায় কিন্তু সেরকম দর্শনার্থী আসেনি। অর্থাৎ তারা আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত 47,000 থেকে কিছুটা বেশি দর্শনার্থী ঢুকতে পেরেছে। অর্থাৎ যেহেতু এখানে টিকিট সিস্টেম, অর্থাৎ মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি টিকিট ক্রয় করতে পারবেন, একই সাথে আপনার মানে ফিজিক্যালিও কিন্তু আপনি টিকিট ক্রয় করতে পারবেন। এই ক্রয় করার ক্ষেত্রে কিন্তু তারা নির্ণয় করতে পারে। অর্থাৎ সেই তুলনায় কিন্তু আজকে এখন পর্যন্ত দর্শনার্থী সেরকমভাবে আসেনি। একই সাথে তারা আমাদের জানিয়েছে সন্ধ্যা নাগাদ অর্থাৎ 6টা-7টা পর্যন্ত দর্শনার্থী ভিড়টা বাড়তে থাকবে। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে আসার পরে যে প্রথম দিকের থেকে শেষ দিকে এসেই কিন্তু স্টলগুলোতে কিন্তু তারা বিভিন্ন ছাড় দিয়ে থাকে। অর্থাৎ দর্শনার্থীদের ক্রেতাদের আকর্ষিত করতে কিন্তু তারা বিভিন্ন ছাড় দিয়ে থাকে, কিন্তু তারা সেই তুলনায় ছাড় দিলেও কিন্তু এখন পর্যন্ত বেচা বিক্রি সেভাবে হচ্ছে না বলে আসলে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, জানতে পেরেছি। তবে বেশিরভাগই দর্শনার্থী তারা এসে দরদাম করছে কিন্তু ঠিক সেভাবে কিনছে না। এছাড়া কিন্তু আমরা যদি বিদেশি স্টলগুলোর কথা বলি, তারাও কিন্তু এখানে বিভিন্ন রকম কার্পেট, ঝাড়বাতি, বিভিন্ন লাইটিং সিস্টেমও নিয়ে এসছে। তবে তাদের এই যে উচ্চ মূল্যের কারণে কিন্তু তারা ঠিক সেভাবে ক্রেতাদের আসলে আকৃষ্ট করতেও ব্যর্থ হচ্ছে বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। তবে সব তুলনায় কিন্তু দর্শনার্থীদের ভিড় এখানে থাকে। দর্শনার্থীদের আকৃষ্ট করতে কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কর্তৃপক্ষ নিয়ে থাকে। অর্থাৎ এখানে কিন্তু প্রতি শুক্রবারে কনসার্টের আয়োজন করে থাকে। একই সাথে কিন্তু বিভিন্ন রকম আকৃষ্টিত করতে কিন্তু বিভিন্ন রকম তারা পদক্ষেপ নিয়ে থাকে। তবে সেই তুলনায় কিন্তু এখানে বেচা বিক্রির কথা যদি একটু বলতে যাই, যে শুরুর দিকের তুলনায় শেষ দিকে এসে কিন্তু তারা প্রত্যাশা করেছিল তাদের বেচা বিক্রি বাড়বে, সেটা বেড়েছেও। তবে যেভাবে প্রত্যাশা করেছিল ঠিক সেভাবে বেচা বিক্রিতে হয়নি বলে আমরা ক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি। তবে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে, আমরা কন্ট্রোল রুমে যে কথা বলেছি, তবে তারা যে পরিমাণে দর্শকদের আগ্রহ এই বাণিজ্য মেলা নিয়ে, সেটা নিয়ে কিন্তু তারা খুব সন্তুষ্ট। তারা ধারণা করছে বাকি যে 31 তারিখ পর্যন্ত যে 6 দিন রয়েছে, তারা সেই 6 দিনই কিন্তু আরও ভিড় বাড়বে। বেশিরভাগই কিন্তু আমরা এখান থেকে যারা আশপাশ এলাকা থেকে আসছে, অর্থাৎ রূপগঞ্জ, গাজীপুর, তারপরে যাত্রাবাড়ি, পাশাপাশি কিন্তু ঢাকা থেকেও আসলে পর্যাপ্ত পরিমাণে দর্শনার্থী আসছে। এসে তারা কিন্তু এক প্রকার বিনোদনের কেন্দ্র হয়ে উঠছে। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে পরিবারকে নিয়ে একটু ভালো মুহূর্ত কাটাতে তারা কিন্তু এখানে ঘুরতে আসছেন, এসে কিন্তু নিজেদের ফ্রেম বন্দি করছেন। পাশাপাশি কিন্তু তারা নিজেদের এখানে কিন্তু বেশ খাবার দাবারও কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে। অর্থাৎ তারা কিন্তু এই বিভিন্ন রকম কিন্তু তারা বিনোদিত হওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন রকম
ভাবে সব স্টলগুলো ঘুরে দেখছেন, বিভিন্ন ছবি তুলছেন। পাশাপাশি কিন্তু তারা যাদের কিন্তু এখানে বিশেষ যেসব প্রোডাক্টগুলোতে ছাড় রয়েছে তারা কিন্তু সেই সব স্টলগুলোতে ভিড় করছেন, কারো পছন্দ হলে কিনছেন। সেই সাথে যদি একটু বলি, এবারও কিন্তু প্রতিবারের মতো বিদেশি স্টলের সংখ্যা খুব বেশি না, তারপরও যে পরিমাণে বিদেশি সংখ্যা রয়েছে, বিদেশি স্টলগুলোর সংখ্যা রয়েছে, ঠিক সেভাবে তারা বেচা বিক্রি করতে পারছে না বলে আসলে আমাদেরকে এখানের যারা বিক্রেতারা রয়েছে তারা জানিয়েছেন। আসলে আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা বলেছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানছিলাম। দেশের বাইরের প্রসঙ্গ, যুদ্ধ বিরতি চুক্তি অনুযায়ী দ্বিতীয় দফায় ইসরায়েলের 4 বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে প্রায় 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে তেল আবিবের। শনিবার দুপুর 3:30টার দিকে 4 নারী বন্দীকে গাড়ি বহরে করে গাজা শহরের প্যালেস্টাইন স্কোয়ারে নিয়ে আসে হামাস। তুলে দেওয়া হয় রেড ক্রসের হাতে। বন্দী 4 নারীর গায়ে ছিল ইসরায়েলি সেনাদের পোশাক। দ্বিতীয় দফায় এই বন্দী বিনিময় দেখতে জড়ো হন হাজার হাজার মানুষ, যাদের মধ্যে রয়েছে হামাস, প্যালেস্টাইন ইসলামিক জাহাদি ও সাধারণ ফিলিস্তিনিরা। অপরদিকে দীর্ঘ প্রায় 16 মাস পর হামাসের হাত থেকে ইসরায়েলি বন্দীরা মুক্তি পাওয়ায় খুশির জোয়ারে ভাসছে তেল আবিব। নানা নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর পদ সুরক্ষিত করলেন পিট হেগসেথ। আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ প্রতিরক্ষা মন্ত্রীর পদ প্রায় ফসকে যাচ্ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত পিট হেগসেথের। স্থানীয় সময় শুক্রবার রাতে হেগসেথকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। পদ নিশ্চিতের শুনানিতে যৌন হয়রানি, অনিয়ন্ত্রিত মদ্যপান ও বিশ্বাসঘাতকতার অভিযোগ নিয়ে প্রশ্নের মুখে পড়েন হেগসেথ। সব অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন। পরে তাকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে কিনা সেই প্রশ্নে ভোট হয় সিনেটে। সিনেটের সাবেক সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাকনেল সহ 3 রিপাবলিকান সিনেটের ভোট দেন হেগসেথের বিরুদ্ধে। পক্ষে বিপক্ষে সমান ভোট পড়লে ভাইস প্রেসিডেন্ট জে ভ্যান্স হেগসেথের পক্ষে ভোট দিলে প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সাবেক যোদ্ধা ও ফক্স নিউজের এক সময়ের উপস্থাপক হেগসেথ সামলাবেন প্রায় 30 লাখ কর্মী ও $85,000 কোটি বাজেটের দফতর। বিপিএলের লভ্যাংশ চায় ফ্র্যাঞ্চাইজিগুলো, তবে এখনো পর্যন্ত বিসিবির পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া মেলেনি। সাবেক ক্রিকেটাররা মনে করেন লভ্যাংশ শেয়ার না করায় বাড়ে ফিক্সিংয়ের ঝুঁকি। নোমান আবদুল্লাহ জানাবেন বিস্তারিত। বিপিএল আর বিতর্ক সমার্থক হয়ে উঠেছে। নতুন বাংলাদেশে নতুন বিপিএল বিতর্ক মুক্ত হবে, আয়োজকদের এমন ঘোষণা যেন বুমেরাং হয়ে ফিরেছে। একের পর এক কাণ্ডে এবারের আসর ছাড়িয়ে গেছে আগের সবগুলোকে। পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর নগ্ন চেহারা এরই মধ্যে প্রকাশ পেয়েছে। তার আগে ব্যাংক গ্যারান্টি আদায়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর গড়িমসি তো আছেই। দলগুলোর এমন অপেশাদার আচরণ বিশ্বব্যাপী বিপিএল এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে নিঃসন্দেহে। আমাদের এটা বুঝতে হবে যে বিপিএলটা একটা প্রফেশনালিজম আছে এখানে। আমার কাছে মনে হয় যে কিছু জিনিসগুলো রয়েছে যেগুলো আরও বেশি ইমপ্রুভ করা যায় টিমগুলোর জন্য। ঢালাওভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দোষারোপ করার সুযোগ কই? তাদের দীর্ঘদিনের দাবি লভ্যাংশ ভাগাভাগির, তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপই করেনি বিসিবি। ফলে বিপিএল এর পেশাদার কোনো কাঠামোই দাঁড়ায়নি। ফ্র্যাঞ্চাইজি আসে আর যায়, বিপিএল চলে বিতর্ক সঙ্গী করে। টিভি রাইটস বলেন, টিকেটিং রাইটস বলেন, মার্কেটিং রাইটস বলেন, এগুলো সব কিছুর ক্ষেত্রে একটা রেভিনিউ যাই আসে ওখান থেকে একটা শেয়ারিং আলাপ করা হয়েছিল, বাট এগুলো ফুলফিল হয়নি। এখন আমি জানি না বোর্ড কিভাবে এটা কি সিদ্ধান্ত নেবেন। এটা অবশ্যই জরুরি, আপনার ফ্র্যাঞ্চাইজিগুলোর সার্ভাইভালের জন্য এটা অবশ্যই জরুরি। নাহলে এইভাবে খরচ করে যাওয়াটা তো এটা মানে প্র্যাকটিক্যাল না। ফ্র্যাঞ্চাইজিগুলোর লাভের আশায় গুড়ে বালি। পারিশ্রমিক নিয়ে ক্রিকেটার মালিক পক্ষের টানাপোড়েনে সুযোগ খোঁজে তৃতীয় পক্ষ। সক্রিয় হয়ে ওঠে অসাধুরা। এরই মধ্যে বিপিএলে ফিক্সিং এর কালো থাবার গুঞ্জন জোরালো হয়েছে। বেটিং সাইটগুলোতে লেনদেনের খবর চাউর হচ্ছে। এখনকার ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট মানি হচ্ছে কমার্শিয়াল, মানি হচ্ছে রেভিনিউ জেনারেটিং একটা স্পেকটেকল একটা। তো সেখানে বুকিজ বিকাম ভেরি বিজি। আই থিঙ্ক দ্যাট গোজ উইথ অল দি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট ইন দ্য ওয়ার্ল্ড। বিপিএলও আগে যে ঘটে নেই তা না, বিপিএল যে করতে পারে না তা না। এক এক করে 11তম আসর চলছে বিপিএল এর। এখনো পথ খুঁজে না পেলে আর কবে? নোমান আবদুল্লাহ, এখন, ঢাকা।
বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া আর গঠনতন্ত্র সংশোধন শুধু প্রথম বিভাগের ক্লাবগুলোর প্রতিবাদে টালমাটাল দেশের ক্রিকেট। এসব সমস্যার সমাধানে বোর্ড সভায় বসেছেন পরিচালকরা, সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব, যুক্ত হচ্ছি তার সাথে। সাহাব, এই সভাটি কতক্ষণ নাগাদ শেষ হতে পারে এবং কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে কিছু জানা গেছে কিনা জানাবেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অর্থাৎ বিকেল ৩টায় যেই মিটিংটা বা সাধারণ সভাটা শুরু হওয়ার কথা ছিল সেই নির্দিষ্ট সময়ে আসলে শুরু হয়েছে। এখন পর্যন্ত ১.৫-২ ঘন্টা অতিবাহিত হয়েছে মিটিংয়ের এবং আরও ১.৫-২ ঘন্টা এটা সময় নিতে পারে এই মিটিংটা শেষ হতে, সেরকমটা আসলে ধারণা করা হচ্ছে। এবং যেহেতু বিসিবির একেবারেই সদর যে গেট সেই জায়গাটাতে কিছু রেস্ট্রিকশন রয়েছে, যার কারণে সেখানে সব সংবাদকর্মীরা মানে যেতে পারছে না। তবে যতটুকু বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যেই চট্টগ্রাম বা চিটাগং কিংসের যিনি মালিক তার সঙ্গে সামির কাদির চৌধুরীর সঙ্গে বিসিবির কর্মকর্তাদের কথা হয়েছে। একজন প্লেয়ারের যেই বেতন নিয়ে আসলে এখন পর্যন্ত একটু টানপোড়েন চলছে বা সেটা নিয়ে তিনি আশ্বাস দিয়েছেন যে তার সঙ্গে কথা বলে সেটা তিনি পরিশোধ করবেন। একই সঙ্গে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কথা বলার কথা রয়েছে বিসিবি পরিচালকদের এবং এই বোর্ড মিটিংয়ে সেগুলো নিয়ে হয়তো বা সিদ্ধান্তও আসতে পারে। আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি যে বিসিবির এই সাধারণ সভায় এখন পর্যন্ত ৯ জন বোর্ড পরিচালক সেখানে আছেন বা এই মিটিংটাতে অংশ নিয়েছেন এবং সেখান থেকে বেশ কিছু গঠনতন্ত্র বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। যেই বিষয়টা নিয়ে আসলে অনেক বেশি ক্লাব মালিক পক্ষের সাথে বা ক্লাবগুলোর মুখপাত্র যারা আছেন তাদের সাথে যেই বিবাদটা আসলে বিসিবির, সেই ব্যাপারটি হলো যে ৭৬ জন কাউন্সিলর থাকেন বিসিবির বিভিন্ন পর্যায়ের দায়িত্বরত এবং বিসিবির সাথে কানেক্টেড। সেই ৭৬ জন কাউন্সিলরের সংখ্যা কমিয়ে সেখানে ৩০ জন কাউন্সিলরকে নির্ধারিত করা হয়েছিল। বিসিবির গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবের যে খসড়া ছিল সেখানে এই প্রস্তাব রাখা হয়েছিল এবং একই সঙ্গে পরিচালকের দের সংখ্যাটাও কমিয়ে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে বেশ কিছু ডিসিশন আসতে পারে। তবে বিসিবি থেকে যদি কোনো মুখপাত্র আমাদের সঙ্গে যতক্ষণ না কথা বলছেন ততক্ষণ পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বিসিবির সাধারণ সভা নিয়ে সর্বশেষ। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. শেষ করছি এখন বিকেল, তার আগে প্রধান শিরোনামগুলো আরও একবার। নির্বাচিত সরকার ছাড়া অন্য কিছুর পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি বিএনপির। জরুরি সংস্কার শেষে ৬ মাসের মধ্যে রোডম্যাপ দাবি জামায়াতের। ৬ মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন নয়, পথসভায় উপদেষ্টা মাহফুজ। গুজব ছড়িয়ে বিভাজন তৈরি করছে আওয়ামী লীগ, মন্তব্য সার্জিসের। আওয়ামী লীগ পেশিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে। হাসপাতাল ছেড়ে তারেকের বাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানালেন চিকিৎসক। এবং চট্টগ্রামে দিনে দুপুরে ব্যবসায়ীকে হত্যার পরেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব হত্যায় আটক ৩। এ ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।